দেখছেন বেঙ্গল ব্রেকিং, আমি আত্রেই আর দীপ আপনাদের সঙ্গে। প্রথম যে খবর আপনাদের দেখাবো, জুলাই মাসের বৃষ্টি আর বাদলের না বৃষ্টি বাদলের খবর নয়, ক্ষমতা হারাতে কিভাবে টুকরো টুকরো হয়েছে তৃণমূল কংগ্রেস। একে অপরের প্রতি ক্ষোভের যে বাদল সেটা বেড়েই চলেছে। এই অর্থেই আমরা এই বৃষ্টি বাদলের কথা বলছি। 21শে জুলাইয়ের আগে সেই নাটকেই একটা নতুন মোড় এসেছে। ঋতব্রতপন্থী বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক বাদলের বিরুদ্ধেও ক্ষোভের বাদল। পর পর পোস্টার পড়ল ঋত শিবিরের বিধায়কের তালুকে। বাড়ির থেকে সে বেরোয় না, শুধু বেরোয় কখন, যখন সে ঋতব্রতর কাছে যায় তখন। মাস তিনেকও হয়নি বিধায়ক হয়েছেন, তার মধ্যে ঋতব্রত তৃণমূলে থাকা বসিরহাট দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার। সুরজিৎ মিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার পড়েছে বসিরহাটের গাছা, আকারপুর, ইটিন্ডা সহ একাধিক এলাকায়। 2026-এ বসিরহাট দক্ষিণ থেকে প্রথমবার তৃণমূলের টিকিটে বিধায়ক হন সুরজিৎ মিত্র। জয়ের ব্যবধান ছিল 9,544। ভোটের ফল বেরোতেই ঋতব্রত শিবিরে ভিড়ে যান সুরজিৎ। খাস তালুকেই তার বিরুদ্ধে পরপর পোস্টারে বিজেপির হাত দেখছেন ঋতব্রত শিবিরের বিধায়ক। পাল্টা বিদ্রুপ বিজেপির। যিনি পরাজিত হয়েছেন তার ইচ্ছা যে আমি যেন রিজাইন করি, তার জন্য উনি এই সমস্ত জিনিস করছেন, রিভেঞ্জ নিচ্ছেন উনি, তারই প্রতিফলন এইটা। নিজের যে চুরি চামারি করেছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য বালিশচাটা ঋতব্রতর দিকে চলে গেছে। এখন শুধুমাত্র পোস্টারিং হচ্ছে, আগামী দিন এমন আসছে এবং এই বিধায়ক আগামী দিনে মার খাবে। জোড়া ফুলে প্রতীকে জেতা সুরজিতের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে আমোদিত কালীঘাট তৃণমূল। এই সুযোগে কংগ্রেসও দুই শিবিরকে বিঁধেছে। জোড়া ফুল চিহ্নে প্রতীকে তিনি বিঁধেছেন, মানুষের পাশে থাকছেন না বা মানুষ পাচ্ছেন না, তার বৈপ্রকাশ হতে পারে। মানুষের সঙ্গে তিনি বেইমানি করছেন, যার কারণে তার বিরুদ্ধে বসিরহাটের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। বসিরহাট দক্ষিণের বিধায়ক এলাকায় বাদল নামে বেশি পরিচিত। শিবির বদলেও ইচ্ছামতের পারে তার বিরুদ্ধে ক্ষোভের বাদল কিন্তু কমেনি। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। সুন্দরবনে সবুজ ফেরাতে জোর দিচ্ছে নতুন সরকার। তার মানে ম্যানগ্রোভ কেটে যেখানে সেখানে রিসর্ট বা অবৈধ ভেড়ি তৈরি করার দিন শেষ। বনমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে ধরে ধরে জবরদখল হয়ে যাওয়া এলাকার অডিট হবে। সুন্দরী, হেতাল, গরনের জঙ্গল এসব যেন অতীতকাল। শ্রীহারা সুন্দরবন। বাম জমানো তখন শেষের দিকে। প্রকৃতির ভারসাম্য বদলে দিয়ে মাছ চাষের রমরমা। তারপর তৃণমূল জমানায় একের পর এক কংক্রিটের রিসর্ট গজিয়ে ওঠা। শুধু তাই নয়, ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি হয়েছে হাজার হাজার বেআইনি ভেড়িও। এবার সেই সব অবৈধ রিসর্ট ও ভেড়ির বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি বনমন্ত্রীর। এখানে শয়ে শয়ে হেক্টর জমি, সেটাকে ম্যানগ্রোভ এলাকা, সেটাকে আটকে দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে অবৈধভাবে। এবং আমরা চাইছি সেই জায়গাটায় আবার আগের অবস্থা ফিরিয়ে যেতে। সবুজ ধ্বংসের মানচিত্রে চোখ রাখতে উঠে আসছে ভয়ঙ্কর তথ্য। বন দপ্তরের প্রাথমিক তদন্তে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং ব্লকের মাতলা নদীর আশপাশে কৃপাখালী, ইটখোলা, মৌখালীতে তৃণমূল জমানায় ব্যাপক হারে ম্যানগ্রোভ সাফ হয়ে গিয়েছে। এই মৌখালীতেই ভেড়ি দখল করে শওকত মোল্লার ছেলের বিরাট ক্যাফেটেরিয়া প্রশাসন ভেঙে দিয়েছে। সূত্রের খবর, ক্যানিংয়ে মাতলা নদী লাগোয়া প্রায় 1600 একর ম্যানগ্রোভের জমি জবরদখল করে সেগুলোকে বিশাল বিশাল বেআইনি ভেড়ি বানানো হয়েছে। 2009 সালে আয়লার পর থেকে ম্যানগ্রোভের জঙ্গল ক্রমশ কমেছে আর পাল্লা দিয়ে ভেড়ি বেড়েছে, যার অধিকাংশই অবৈধ, বিশেষ করে ক্যানিং 2 নম্বর ব্লক, কাকদ্বীপ, হাসনাবাদে। দেখুন আমার বাঁ দিকে দেখুন ম্যানগ্রোভের জঙ্গল, আর ঠিক এই জঙ্গলের ডান দিকে দেখুন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় কয়েকশো বিঘা জায়গা জুড়ে তৈরি হয়েছে একের পর এক অবৈধ ফিশারি। সূত্রের খবর, গোটা সুন্দরবন জুড়ে বর্তমানে প্রায় 15টির কাছাকাছি রিসর্ট রয়েছে। এর মধ্যে প্রায় 10টি রিসর্টই তৈরি হয়েছে সবুজ ম্যানগ্রোভ সম্পূর্ণ ধ্বংস করে। পারমিশন তো সবাই যেরকম করছে, আমার আশেপাশে হয়তো পাশে করেছে, ওই পাশে করেছে, ওদিকে করেছে, সবাই করেছে না, সবাই যেরকম করছে আমি সেরকমই করেছি। বিস্তর অভিযোগ পেয়ে সুন্দরবনে যান বনমন্ত্রী মনোজ ওরাও। নতুন করে ফাইল খুলে প্রতিটি রিসর্ট ও জবরদখল হওয়া এলাকা ধরে ধরে অডিটের নির্দেশ দিয়েছেন তিনি। ইটখোলা অঞ্চলের হাজার হাজার বিঘা ম্যানগ্রোভ ধ্বংস করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা ফিশারি করেছিল, মাছ চাষ করছিল, সরজমিনে তদন্ত করলো এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে আগামী দিনে এই ফিশারি সমান করে আবার ম্যানগ্রোভ চাষ হবে। ক্রমশ বিপন্ন হচ্ছে কলকাতা রক্ষা কবচ ম্যানগ্রোভ অরণ্য, যে জঙ্গল আয়লা, আমপানের মতো বড় বড় ঘূর্ণিঝড় ঠেকিয়ে কলকাতাকে রক্ষা করেছিল। এখন সেই বনভূমি অস্তিত্বের সংকটে। সুন্দরবন বাঁচাতে অরণ্য সপ্তাহেই বড় সিদ্ধান্ত নতুন সরকারের। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।
দিনে দুপুরে কেলেঘায় চুরি, নদীর বুক থেকে ফাঁকা হচ্ছে মাটি, বেআইনিভাবে তৈরি হয়ে গেছে ইটভাটা থেকে ভেরি, আর মাটি চুরি নিয়ে তদন্তের আশ্বাস পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। বাংলা প্রবাদ পুকুর চুরি, বাস্তবে নমুনাও দেখেছেন অনেক, কিন্তু তা বলে দিনে দুপুরে নদী চুরি? হ্যাঁ, ঠিকই শুনছেন, এবং সেটা দেখুন, চুরি যাচ্ছে কেলেঘায়। নদীর বুক ফাঁকা করে কাটা হচ্ছে মাটি, গজিয়ে উঠেছে একাধিক বেআইনি ইট ভাটা, এমনকি মাটি কেটে তৈরি হয়েছে ভেরিও। প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিধানসভার আশেপাশে তৃণমূল আমলে ছিল এটাই নাকি দস্তুর। প্রশাসনের নাকের ডগায় নদী চুরি এতদিন হলো কিভাবে? ইলিগাল ভাবে যে ইটভাটাগুলো হয়েছে, এর দুপাশে মাটি কাটা হয়ে আছে। আপনারা দেখুন, ওই বড় জোর হয়তো 50 ফুট জায়গায় জল যাবার মতো আছে। ওইদিকে কপালেশ্বরের কাছে দেখুন, বা এই দিকটা দেখুন, সব বড় বড় মাছের ঝিল আছে। তাহলে এই ঝিলগুলো করার জন্য অবৈধভাবে তাহলে জলটা তো এখানে আটকে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া কেলেঘাই নদী পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। সেখানে মাটি চুরি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন শান্তনু প্রামাণিক। বর্ষাকালে বারে বারে কেলেঘাই নদীর ভাঙন, সাধারণ জনজীবন ব্যাহত হয়। আমাদের জল ঢুকে যায় ভগবানপুর, চণ্ডীপুর, সবং, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রতি বছরই বন্যা হয়। সরকারের তরফ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না। আমরা জানি আগে বন্ধ তারপরে বন্ধ, তাই যেহেতু বর্ষাকাল আগে ভাগেই আমরা দেখে যাচ্ছি কী পরিষেবা মানে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। বর্ষাকাল এলেই কেলেঘাইয়ের প্লাবনের আতঙ্কে থাকেন দুই মেদিনীপুরের সবং, ভগবানপুর, চণ্ডীপুর, পটাশপুরের কয়েক লক্ষ মানুষ। প্রকৃতির সঙ্গে ছেলে খেলার এটাই নির্মম ফল। মাটি মাফিয়ার মুনাফার লোভে নদীর পার ক্রমশ ছোট হচ্ছে। রাজ্যে পালা বদল হয়েছে। মন্ত্রীর দাবি, কেলেঘাইকে ফাঁকা করে দেওয়ার দিন শেষ। তাতেই আশা জাগছে নদী পারের বাসিন্দাদের। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাবো আপনাদের সুবর্ণরেখার গ্রাসে নয়াগ্রামের জঙ্গল কন্যা। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি একেবারে ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে, জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। পিকনিক স্পট কার্যত জলের নিচে যাওয়ার অপেক্ষায় এই মুহূর্তে। সুবর্ণরেখার ভাঙনে এই গোটা নয়াগ্রাম এলাকার বাসিন্দারা তারা তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন। কখন নদীর জলস্তর তাদেরও বসত বাড়িটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। বর্ষায় সুবর্ণরেখা ফুলে ফেঁপে উঠতেই আতঙ্কে ঘুম উড়েছে মানুষজনের, পাড় ধসতে শুরু করেছে। সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া ডাহি প্রাকৃতিক উদ্যান, আদিবাসীদের পবিত্র গঙ্গাযাত্রা কেন্দ্র থেকে শুরু করে পিকনিক স্পট এবং জেলা পরিষদে বিস্তীর্ণ ফলের বাগান সবই নদীগর্ভে বিলীন হতে বসেছে। স্থানীয় অর্থনীতি ও সামাজিক বনসৃজনের অঙ্গ হিসেবে এ বিশাল ফলের বাগান গড়ে তোলা হয়, কিন্তু সবই হারিয়ে যাওয়ার পথে। এটা আগেই সোজাসুজি ছিল, পুরো পাথর দিয়ে বাঁধানো ছিল ওই জায়গাটা, ঠিক আছে। এটা বন্যায় ধসকে এই অবস্থা হয়েছে। এরপরে গালুডির যদি জল ছাড়া হয়, প্রায় আম বাগান প্রায় ধ্বংসের মুখে, ধ্বংসের যেতে চলে যাবে, আরও ধস খাবে এই জায়গা। পাড় ভেঙে যাচ্ছে, আম বাগান নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বাউন্ডারি নষ্ট হয়ে যাচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এই বছর দিনক হলো হচ্ছে, কেউ দেখছেনি। তার উপর চান্ডিল বা গালুডি জলাধার থেকে জল ছাড়লে বিদ্যুৎবাহী হাই টেনশন টাওয়ারগুলিও ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। কি হবে এরপর? এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে স্থানীয়দের। বৃষ্টি বাদ সাধছে বাঁকুড়া ঝাড়গ্রাম যোগাযোগেও। ভারী বৃষ্টির দরকার নেই, সামান্য বৃষ্টি হলেই জল উপচে পড়ে বেহাল ঢোল ভাঙা কজওয়ে। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়ার একাংশের সড়ক যোগাযোগ। এই পরিস্থিতিতে এবার আসরে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও বিনপুর থানা। কজওয়ের নিচে পলি ও আবর্জনা জমে থাকার কারণেই নিকাশি বাধা পাচ্ছিল এবং জল কজওয়ের ওপর দিয়ে বইছিল। পুলিশের উদ্যোগে সব আবর্জনা পরিষ্কার, ফলে আপাতত সমস্যা মিটেছে। তবে স্থায়ী সমাধানের দাবিতে সরব স্থানীয়রা। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। সুবর্ণরেখার গ্রাসে বিপন্ন নয়াগ্রামের জঙ্গল কন্যা। নদীগর্ভে তলিয়ে যাওয়ার মুখে কোটি টাকার সরকারি সম্পত্তি, জলে চলে যাচ্ছে পিকনিক স্পট। বর্ষায় ইতিমধ্যেই ভয়ঙ্কর চেহারা নিয়েছে এই এলাকা। নদীর তীব্র ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের ডাহি আর বাউরা মৌজা এলাকার বাসিন্দারা। ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক খেয়াঘাটে এই একই ছবি। ঝুমি নদীর স্রোত ভাসিয়ে দিয়েছে একের পর এক সেতু, অথচ এগুলি হুগলি ও পশ্চিম মেদিনীপুরের লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম।
জীবনে ঝুঁকি নিয়ে এখন নৌকায় চলছে নদী পারাপার। লাইফ জ্যাকেট কোনো কালেই ছিল না, এখনো নেই। বিপদ নিত্যর সঙ্গী। বর্ষার সময় নিয়ম করে কয়েক মাস স্কুলে যেতে পারে না বহু ছাত্রছাত্রী। সব সাঁকো ভেঙে গেছে, তাহলে এখন যাতায়াত কিভাবে করছে? যাতায়াত নৌকো ছাড়া কোনো গতি নেই। স্কুল পড়েও যেতে হয়। হ্যাঁ, যেতে হয়। অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে যায়। বিশাল আতঙ্ক, বলা যাবে না। 3 মাস স্কুল যাওয়া যাবে না। পড়াশোনার ক্ষতি হবে তো, তাহলে প্রচুর ক্ষতি। গার্জেনরাও ভয় পাচ্ছে যে এত ভিড় ভাট্টা নৌকার মধ্যে কিভাবে আমরা ছাড়বো, এটা তো ভয়। আগে মাছা ছিল, মাছা দিয়ে চলে যেতাম সোজা, এখন আর সহজে যেতে পারছি না। দরকার আগে ব্রিজটা। এলাকাবাসীর অভিযোগ, বাম জামানা থেকে তৃণমূল আমল, দুর্ভোগের ছবি বদলায়নি। সকলেই চাইছেন স্থায়ী সমাধান। এখন প্রশ্ন, কবে হবে কংক্রিটের ব্রিজের অ্যাপ্রোচ রোড? কবে চালু করা যাবে ব্রিজ? ব্রিজটাতেও বর্তমানে কিছু পারাপার করছে ত্রুটিপূর্ণভাবে, কিন্তু এটাও একটু দেখছি আমরা যদি ওটাকে একটু মেরামত করে দিয়ে যাতে হেঁটে যারা পারাপার করে যাতে করতে পারে সেটা দেখছি। এত বছরেও একটা পাকা ব্রিজ করা গেল না, এই প্রশ্নে জল ঘোলা চরমে। বিগত দিনের সরকার, তৃণমূল সরকার মনসুকাবাসীকে কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্যই এই ধরনের একটা ব্রিজকে অসম্পূর্ণ রেখে দিয়েছে। তবে আমরা খুব শীঘ্রই, খুব দ্রুততার সঙ্গে মনসুকার ব্রিজটা কমপ্লিট করব। মানুষ যাতে সহজেই যাতায়াত করতে পারে আমরা প্রশাসনকে জানিয়েছি, ঘাটাল থানায় জানিয়েছি। বদলেছে সরকার, সব ক্ষেত্রেই গতি এসেছে কাজে। এবার নিশ্চয়ই তাদেরও হাল ফিরবে। দিন বদলের অপেক্ষায় ঘাটালবাসী। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। অপারেশন হলে রক্ত মিলবে না, যদি রক্ত জোগাড় হয় তখন দেখা যাবে যে সমস্ত যন্ত্রপাতি দরকার অপারেশনের সেগুলো নেই। সরকার বদলাতেই হাসপাতালের এই রোগ কিন্তু এবার সারতে শুরু করেছে। আপনাদের দেখাবো কোচবিহারের মেখলিগঞ্জে সরকারি হাসপাতাল, সেখানে এখন অনেক সহজেই কঠিন অস্ত্রোপচারও হচ্ছে। পালাবদলের সরকারে আমূল বদল স্বাস্থ্যেও। কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে কি ছিল আর কি হলো? কঠিন জটিল অপারেশন এখন স্বাভাবিক ব্যাপার। ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন হচ্ছে মফস্বলের হাসপাতালেও। হলদিবাড়ির কাশিয়াবাড়ির বাসিন্দা সুস্মিতা রায়ের পেটে অসহ্য যন্ত্রণা এখন অতীত। সফল অস্ত্রোপচার করেন চিকিৎসক শিশির বিশ্বাস। ভালো, খুব ভালো, ডাক্তাররাও খুবই ভালো, নার্সগুলো খুবই ভালো, যত্নও করে। শুরু করেছি, এরপরে আরও আমরা অনেক পরিষেবা মানুষকে দিতে পারবো, কারণ এখানে মানুষের মানে সামর্থ্য নেই যে এত বড় একটা অপারেশন। ভবিষ্যতে আরও ভালো ভালো সার্জারি আমরা এই সেটআপে করতে পারবো। তৃণমূল আমলে হাসপাতালের পরিকাঠামোর উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান। উল্টে মুখ্যমন্ত্রীর ধমক খান। সরকার বদল হওয়ার 3 মাসের মধ্যে ব্লাড সেন্টার তৈরি হয়েছে, পাশাপাশি উন্নত শল্য চিকিৎসাও চলছে জোর কদমে। পালা বদলের পর মেখলিগঞ্জের তৎকালীন চেয়ারম্যান তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। বোর্ড হাতছাড়া হয় তৃণমূলের। নতুন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা। সরকারের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে, আর যা কিছু কিছু যেগুলো মানুষের কমপ্লেন আছে, সাধারণ মানুষের, অনেক সাধারণ মানুষ বিভিন্ন হয়রানির অভিযোগ রয়েছে, সেই হয়রানিগুলো বন্ধ যাতে হয়। মেখলিগঞ্জের জনগণ তথা পার্শ্ববর্তী এলাকার জনগণ বিনা পয়সায় আজকে মহকুমা হাসপাতাল থেকে তারা পাচ্ছে, এটা একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনা। ল্যাপারোস্কোপির জন্য আর ছুটতে হবে না শিলিগুড়ি, জলপাইগুড়ি বা কোচবিহারে। মেখলিগঞ্জে এখন সব সম্ভব। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।